প্রিয় দর্শক, এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট জাকির হোসেন। আজকে আমাদের আলোচনার বিষয় জুলাই বিপ্লবের প্রেক্ষিতে আমাদের বাজেট ও আয়কর আইন। এ বিষয়টি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, আয়কর আইনজীবী। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা সম্প্রতি জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমাদের দেশের রাজনৈতিক একটা পট পরিবর্তন হয়েছে। ইতিমধ্যেই নোবেলজয়ী বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আমরা দেখছি। এখানে অনেকেই বলছেন 2024 এবং 25 সালের যে আয়কর আইনটা রয়েছে এটা সংস্কারের কথা বলছেন অনেকেই। এই বিষয়টি নিয়ে আপনি কিভাবে দেখছেন? আপনি একজন দেশের শীর্ষস্থানীয় একজন আয়কর আইনজীবী হিসাবে আপনার মতামত জানতে চাচ্ছি। ধন্যবাদ। আমাদের বিগত সরকার একটি বাজেট প্রণয়ন করেছেন 2024-25 সালের জন্য। জি। এখন প্রতিটি সরকারের একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে। জি। নিশ্চয়ই আমাদের পূর্ববর্তী সরকারের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির সাথে বর্তমান নবগঠিত যে সরকার, জি। যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, এই সরকারের দৃষ্টিভঙ্গির মধ্যে অনেক পার্থক্য থাকবে, এটা অত্যন্ত স্বাভাবিক। জি। এই পার্থক্যের প্রেক্ষিতে এবং বর্তমান সরকারের কাছে জনগণের এক্সপেকটেশনও অনেক বেশি। তো এই এক্সপেকটেশনের প্রেক্ষিতে সাধারণ জনগণ এবং বিশিষ্ট জনগণ বিভিন্ন কর্নার থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের যে প্রণীত বাজেট, এটা একটু পরিবর্তনের ওরা আশা করছেন। জি। কিন্তু এটা আশা করাটা স্বাভাবিক, কিন্তু এটা বাস্তবতার ক্ষেত্রে এটা একটু একটা কঠিন বা একটা বিষয় রয়েছে। আমার থেকে বুঝতে হবে বাজেটটা হচ্ছে যেটা অর্থ আইন, যেটার মাধ্যমে ট্যাক্স এবং ভ্যাট টানার অর্থ সংগ্রহের জন্য যে সকল প্রক্রিয়াগুলি করা হয়, এটা একটা অর্থ আইনের মাধ্যমে পাশ হয়, এটা একটা পার্লামেন্টে পাশ হয়। এখন আমাদের পার্লামেন্ট নাই, এবং আমাদের যে সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার আমাদের যে সংবিধান, এই সংবিধানের কোনো বিশেষ অনুচ্ছেদ অনুসারে নয়। এই বর্তমান সরকারের যেটা গঠিত হয়েছে সেটা হচ্ছে আমাদের সংবিধানের আর্টিকেল 106। ওইখানে সুপ্রিম কোর্ট চাইলে রাষ্ট্রপতির চাওয়ার প্রেক্ষিতে এখানে একটা পরামর্শমূলক, উপদেষ্টামূলক একটা পরামর্শ দিতে পারে, যেখানে আইনগত সুনির্দিষ্ট কোনো কিছু নাই এবং যেখানে আইনগত প্রতিকার করা দরকার, একটি ব্যবস্থা করা দরকার, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট এরকম একটা পরামর্শ দিতে পারেন। ওই প্রেক্ষিতে আমরা দেখলাম সুপ্রিম কোর্টের কাছ থেকে পরামর্শ নিয়ে আর্টিকেল 106 অনুসারে রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করছেন। তো এই সরকার, আমি যতটুকু বুঝি, যতক্ষণ পর্যন্ত নতুন একটি পার্লামেন্ট না হচ্ছেন, এই সরকার দৈনন্দিন কার্যাবলী, রুটিন কাজগুলি তারা পরিচালনা করবেন। কোনো নীতি পরিবর্তনের বিষয়ে মনে হয় ওনারা আপাতত হাত দেবেন না। আচ্ছা, আমরা জানি যে 1984 সালের আইনটা রয়েছে, যেটা রিসেন্ট 2023 সালে এসে আবার নতুন করে প্রবর্তন হয়েছে, এবং 2024 সালে এসে একটি অর্থ আইন হয়েছে। এই বিষয়গুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আসলে 1984 সালে যেটা আয়কর আইন, বা এর আগে 1922 সালের একটা আয়কর আইন ছিল, তো আমরা দেখলাম 84 সালের পর মূলত 2011 সালের পর থেকে আয়কর আইনটা দিন দিন জটিল থেকে জটিলতর করা হচ্ছে। পরবর্তীতে এসে দেখা গেল 2023 সালে যেই আইনটা করা হয়েছে, এটার নাম দেওয়া হয়েছে আয়কর আইন 2023। কিন্তু আমি মনে করি, আমি এটাকে বলি, আসলে এটা আয়কর আইন নয়, এটা হচ্ছে করের আইন। আচ্ছা, এইখানে এমনভাবে কিছু বিধান করা হয়েছে যাতে করে আয়ের উপর কর নয়, এটা কিভাবে অধিক কর আহরণ করা যায় যে কোনো প্রক্রিয়ায়, ওই ব্যবস্থাটু এই আইনের মধ্যে করা হয়েছে। এবং অনেকটা, যেমন ধরেন
একটি স্বাধীন দেশের একটি স্বাধীন কর ব্যবস্থা, একটি স্বাধীন দেশের একটি স্বাধীন কর আইন যেভাবে হওয়া, একটা জনহিতকর একটা যে কর ব্যবস্থা হওয়া দরকার, এই বিষয়গুলি এইখানে অনুপস্থিত। তো সুতরাং আমি যেটা দেখি, যেমন ধরেন আপনাকে যদি একটু উদাহরণ দিই আপনি বুঝবেন। এক সময় 2014 সাল পর্যন্ত আইনটা ছিল, আপনি যদি রিটার্ন সাবমিট করেন আপনাকে ট্যাক্স ডেতে রিটার্ন সাবমিট করতে হয়। মানে ট্যাক্স ডেটা হচ্ছে রিটার্ন সাবমিশনের লাস্ট ডে। এরপরও যদি কেউ রিটার্ন সাবমিট করতে অপারগ হন তাহলে ওই করদাতা প্রথমে 3 মাস সময় নিতে পারতেন, এবং এরপরে যদি এই 3 মাসেও যদি রিটার্ন সাবমিট করা সম্ভব না হয় তাহলে আরও 3 মাস সময় নিতে পারতেন। 2015 সালে এসে এটা একটু পরিবর্তন করা হলো। পরিবর্তন করে করা হলো 3 মাস নয়, 2 মাস 4 মাস সময় নিতে পারবে। কিন্তু তখন পর্যন্ত আপনার কোনো রকমের দেরিতে রিটার্ন সাবমিশনের জন্য কোনো রকমের অতিরিক্ত কোনো কর দিতে হতো না। কিন্তু এটা পরবর্তীতে এসে এটা করা হলো যে যদি রিটার্নটা সাবমিট করতে হয় তাহলে যে অপরিশোধিত কর থাকে ওই করের উপর মাসিক 2% হারে একটা ইন্টারেস্ট দিতে হবে। এটা কিন্তু 2022 সালের 11 আইনও কোনোদিন ছিল না, 1984 সালের 11 আইনও ছিল না। এইভাবে তাহলে আমরা এই আইনটাকে আসলে কতটুকু জনবান্ধব বলতে পারি বা করদাতাদের জন্য বান্ধব, এটা কতটুকু আমরা বলতে পারি? এটা তো এরপরে আপনি দেখেন, এরপর 2023 সালে যে আইনটা করা হলো সেখানে এমন একটা জটিলভাবে করা হলো এই বিধানটা। যেমন ধরুন আপনি ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন ট্যাক্স ডেতে 30শে নভেম্বর, আপনার মোট ট্যাক্স আসে 1 কোটি টাকা। আপনি ইতিপূর্বে রিটার্ন সাবমিশনের আগে আপনি 99 লক্ষ টাকা ট্যাক্স পরিশোধ করেছেন, 1 লাখ টাকা ট্যাক্স বাকি আছে। আপনি ট্যাক্স ডেতে রিটার্ন সাবমিট করতে পারেন নাই, পরে সাবমিট করছেন। পরের দিন যদি আপনি সাবমিট করেন, ফার্স্ট ডে অফ ডিসেম্বর যদি আপনি সাবমিট করেন তাহলে আপনাকে ওই পুরো 1 কোটি টাকার উপর আপনাকে 4% করা হয়েছে। 4% আপনাকে একদিনের জন্য আপনাকে 4 লাখ টাকা জরিমানা দিতে হবে। 2024 সালে এসে এটা করা হলো কি, এটা একটু পরিবর্তন করছে। 2024 সালে এসে এটা করা হলো, আপনার যদি ট্যাক্সের পরে রিটার্ন সাবমিট করে তাহলে আপনাকে যেটা অপরিশোধিত কর এটার উপর শুধু 2% পরিশোধ করলেই হবে। এটা মোটামুটি রেশনাল বলা যায়। তাহলে আমরা কিছুটা জনবান্ধব বলতে পারি। স্যার আরেকটা বিষয় হচ্ছে, ইদানিং শোনা যাচ্ছে অনেকেই এটা বলছেন যে আমরা যেটা বলি যে কালো টাকা সাদাকরণ বা অঘোষিত অর্থ, এটা পরিবর্তনের দাবি তুলেছেন, যে এই আইনটা পরিবর্তনের দাবি তুলেছেন অনেকেই, এবং এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আসলে কালো টাকা সাদা করার সময় সুযোগ আমরা বিভিন্ন সময় দিয়ে আসছি, আমাদের আইনে বিভিন্ন সময় দেওয়া হয়েছে। আপনাকে একটা বিষয়, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্র কাঠামো, আমাদের সার্বিক ব্যবস্থা বিবেচনা করতে হবে। আমাদের সমাজে যদি আমরা সুনীতি প্রতিষ্ঠা করতে না পারি, দুর্নীতির নানা পথ যদি খোলা থাকে, তাহলে সমাজে কিছু অবৈধ টাকা, কালো টাকা সৃষ্টি হবে। এই কালো টাকা সৃষ্টি হওয়া যখন হয়, এই কালো টাকাগুলি দেখা যায় তখন আমাদের অর্থনীতির মূলধারা থেকে দূরে থাকে। আপনি যদি অর্থনীতির মূলধারা থেকে মূলধারার মধ্যে যতদিন পর্যন্ত আপনি একটা দুর্নীতিমুক্ত সমাজ করতে পারছেন না, ততদিন পর্যন্ত আপনাকে এইভাবে কালো টাকা ঘোষণা দিয়ে অর্থনীতির মূল ধারায় আপনাকে আনতে হচ্ছে। আমাদের তাই করা হচ্ছে। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের সব সময় কিন্তু দুর্নীতির মধ্যে টাকাটা ব্ল্যাক হয়ে যাচ্ছে না। আপনি অনেক সময় সুনীতির মাধ্যমে প্রাপ্ত টাকাও ব্ল্যাক হয়ে যায়। হয় কীভাবে? ধরেন আপনার একটা জায়গা আছে অথবা আপনার একটা ফ্ল্যাট আছে, আপনি ফ্ল্যাটটা বিক্রি করলেন 1 কোটি টাকায়। আপনাকে ওখানে যিনি ক্রেতা
উনি বলবেন আমি তো অত টাকা দিয়ে রেজিস্ট্রি করবো না, আমি মৌজাবির ভ্যালুর বাইরে যাব না। জি। মৌজা ভ্যালু হচ্ছে এটা কত, 30 লাখ টাকা। 30 লাখ টাকা, হ্যাঁ। তাহলে 30 লাখ টাকা দিয়ে রেজিস্ট্রি করলেন। জি। এখন আপনার বাকি যে 70 লাখ টাকা এটা ব্ল্যাক হয়ে গেল, হুম। এটা তো একটা অবৈধ টাকা অবৈধ হয়ে- টাকা হয়ে গেল। আপনার ব্ল্যাক টাকা হয়ে গেল। জি। তো এইরকম কিছু টাকাকে আনার জন্য মাঝে মাঝে এরকম কালো টাকা সাদা করার বিভিন্ন ব্যবস্থা দেওয়া হয় আর কি। স্যার, এই যে আপনি দুর্নীতির কথাটা বললেন, এই যে দুর্নীতির মাধ্যমে বা ঘুষের মাধ্যমে অর্জিত যে টাকা বা এই অবৈধ যে টাকা, এই টাকাটা কি রিটার্নে, আয়কর রিটার্নে ঘোষণার কোনো সুযোগ আছে কি না? এখানে একটা বিষয় বলি, আমরা একটা বিষয় দেখতাম, সেটা হচ্ছে বিশেষ করে যাদের অন্য কোনো পেশা করার কোনো সুযোগ নাই, জি। বিশেষ করে যারা সরকারি কর্মকর্তা, ওদের সরকারি চাকুরি বিধি অনুসরণ করতে হয়। জি। চাকরি বিধি অনুসরণ করা, ওখানে নিয়ম হচ্ছে যদি একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী উনি এই চাকরি ছাড়া অন্য কোনো ব্যবসা বা পেশা অন্য কিছু করতে পারেন না। তো সাধারণত দেখা যায় যেত আগে যে সকল কালো টাকা ডিক্লেয়ার করার যে সুযোগগুলি থাকতো, জি। সেখানে কোনোদিন কোনো চাকরিজীবী, বিশেষ করে সরকারি চাকরিজীবী, তারা কালো টাকা ডিক্লেয়ার করার কথা সাহস করতেন না। কিন্তু 2020 সালে আমরা দেখলাম আইনটা এমনভাবে করা হলো, কালো টাকা সাদা করার বিষয়টা। এইখানে আপনি কালো টাকা জি। ব্যাংকে রাখেন, কোনো ইনভেস্ট করেন, অথবা আপনার একটা জায়গা জমি সম্পদ কিনেন, জি। অথবা ল্যান্ড কিনেন, জি। আপনি যদি প্রদর্শন করেন, জি। কোনো কর্তৃপক্ষ কোথা থেকে আপনি এ টাকা পেলেন এটার উৎস সম্পর্কে কোনো রকমের প্রশ্ন করতে পারবে না, এইরকম আইন করা হয়েছিল। জি। তো এই আইনগুলি আসলে তো দুর্নীতিকে এনকারেজ করা হয়। জি। এই আমরা যে রিটার্নগুলো দিই, যে রিটার্নগুলো জমা দেওয়া হয়, এই রিটার্ন, আয়কর রিটার্ন যেটা জমা দেওয়া হয়, এটার জন্য ডেডলাইনটা আসলে কত তারিখে নির্ধারণ করা হয়? বিদ্যমান আইনে এটা কি বলা আছে? বিদ্যমান আইনে এটা সবসময় একটা ট্যাক্স ডে বলা হয় আর কি। জি। ট্যাক্স ডে হচ্ছে ব্যক্তির জন্য একরকম, জি। মানে কোম্পানির জন্য আরেক রকম। জি। যেমন আপনি ব্যক্তির জন্য সাধারণত 30 ডে অফ নভেম্বর, 30 নভেম্বর। জি। আর কোম্পানির জন্য এটা যে সকল কোম্পানি আপনার ডিসেম্বর এন্ডিং, জি। ওইগুলির জন্য হচ্ছে 15 ডে অফ সেপ্টেম্বর। সেপ্টেম্বর। আবার যে সকল কোম্পানি জুন এন্ডিং, জি। ওদের জন্য 15 ডে অফ জানুয়ারি। এইগুলো ট্যাক্স ডে, এই সময়ের মধ্যেই ওদেরকে ট্যাক্স দিতে হবে। কেউ যদি স্যার এটা অপারগ হয় এই নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্নটা সাবমিট করতে, সেক্ষেত্রে আইনের বিধানটা কি? আপনি যদি না ট্যাক্স দিতে না পারেন, তাহলে একটা খুব বর্তমান আইনে খুব জটিল এবং অনেক কি বলবো, অনেক বেশি হ্যারাসমেন্টের বিধান আছে। জি। মানে মানে পানিশেবল, এটা অফেন্সের মতো হয়ে যায়। যেমন ধরেন আপনি ট্যাক্স ডেতে রিটার্ন সাবমিট করলেন না, জি। আপনাকে ওই যে বললাম আপনাকে 2% হারে তো জরিমানা দিতে হবে। হ্যাঁ। কিসের উপর জরিমানা দেবেন? আপনাকে জরিমানা দিতে হবে, আপনি যদি 30 নভেম্বর রিটার্ন সাবমিট করতেন, তাহলে যে আয়গুলি আপনার ট্যাক্স এক্সাম্পটেড ছিল, জি। অথবা রিডিউস ট্যাক্স রেট ছিল। জি। কিছু কিছু ট্যাক্স আছে, ইনকাম আছে, যেগুলির উপর কম হারে ট্যাক্স হয়। জি। যেমন আপনি ধরেন সেভিং সার্টিফিকেট কিনলেন, জি। ওখানে যেই টাকাটা কেটে নেওয়া হয়, জি। 5% বা 10%, ওইটাকে ওই ইনকামের জন্য এটা ফাইনাল ট্যাক্স হিসেবে ধরা হয়। জি। তারপর ধরেন আপনি শেয়ার মার্কেটে আপনি যদি 50 লাখ টাকা পর্যন্ত আপনি ইনকাম করলেন, জি। বর্তমানে আগে যত ইচ্ছা ইনকাম করেন, ওইটা এক্সাম্পটেড ইনকাম ছিল, এটার উপর কোনো ট্যাক্স দিতে হতো না। অথবা আপনি ধরেন সরকারি চাকরি করতেন, রিটায়ারমেন্টে এসে আপনি গ্র্যাচুইটি পেলেন, জি। ওইটার উপর কোনো ট্যাক্স ছিল না। এরকম অনেকগুলি খাত আছে যেগুলির উপর ট্যাক্স দিতে হয় না, এগুলি ট্যাক্স এক্সাম্পটেড হিসেবে গণ্য হয়। জি। আপনি যখন ট্যাক্স ডেতে রিটার্ন সাবমিট করলেন না, জি। তখন পরদিন সাবমিট করলেন, ওই ট্যাক্স এক্সাম্পটেড ইনকামটা ট্যাক্সেবল ইনকাম হয়ে গেল। তার মানে আমি রেয়ারটা আর পাচ্ছি না। রেয়ারটা পাচ্ছেন না, পাচ্ছি না। যেখানে ধরেন আপনি 1 কোটি টাকা একটা গ্র্যাচুইটি পেলেন, জি। এটা সরকার, জি। তাহলে ওই একদিন না দেওয়ার কারণে ওকে 25 লাখ টাকা ট্যাক্স দিতে হবে। তাহলে স্যার, এই ক্ষেত্রে আমরা এই বিদ্যমান যে নতুন আইন, এই আইনে
আমরা জানতে চাচ্ছি আপনার কাছে যে কর রেয়াতের যে শ্রেণীটা এটা কিভাবে করা হয়েছে, কত টাকা পর্যন্ত কর রেয়াত হবে একজন? আগে এক ধরনের একটা বিষয় ছিল, এখন কর রেয়াতগুলিও যেমন এই যে আমাকে যেটা বললাম, আপনি যদি ট্যাক্স দিতে রিটার্ন সাবমিট করতে না পারেন আপনি আর কর রেয়াত পাবেন না। এক কর রেয়াত আগে একটা সার্টেন অ্যামাউন্টের উপর কত টাকা ইনভেস্ট করলে কত ট্যাক্স রেয়াত হতো, ওইরকম একটা ছিল। এখন আইনগুলিও এগুলি প্রায়োগিক আইনগুলি এত জটিল এবং কঠিন করা হয়েছে, এগুলি সাধারণ মানুষের পক্ষে অনেক সময় অনেক লয়ারের পক্ষে বোঝাও অনেক কঠিন হয়ে গেছে। যেমন এমন একটা এখন যেটা করা হয়েছে সেটা হচ্ছে আপনি সর্বোচ্চ 10 লাখ টাকা ট্যাক্স কর রেয়াত পাবেন। জি। এক আরেকটা হচ্ছে আপনি বিনিয়োগ যা করবেন বিনিয়োগের 15% পাবেন। জি। এবং আপনার যে আয়ের 3% পাবেন। জি। তাহলে আপনাকে 3টা গণনা করতে হবে, 3বার। 3বার গণনা করার পর যেটা সর্বনিম্ন হয় ওইটা আপনি কর রেয়াত পাবেন। আবার ওইটা হচ্ছে যদি আপনি ট্যাক্স ডেতে রিটার্ন সাবমিট করতে পারেন, যদি ট্যাক্স ডেতে রিটার্ন সাবমিট করতে না পারেন তাহলে আপনার এগুলি কিছু পাবেন না। তাহলে স্যার বর্তমান যে আইনটা, এই আইনে এই যে কর রেয়াত বা করমুক্ত, এটা মানে কোন কোন ক্ষেত্রে এই পরিবর্তনটা আনা হয়েছে বর্তমান? এই তো আপনাকে এই যে যেখানে কর রেয়াত মানে হচ্ছে সাধারণত কর রেয়াতটা কেন হয়? কর রেয়াত হয় যেমন ধরেন আপনি মানুষকে এনকারেজ করা, ইনভেস্ট করার জন্য, বিনিয়োগ করার জন্য আপনি একটা ডিপিএস করলেন, আপনাকে যদি বলা হয় ডিপিএস করলে আপনি ওখানে কিছু কর রেয়াত পাবেন। জি। আপনি যদি শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন তাহলে আপনি কিছু কর রেয়াত পাবেন। তাহলে আপনি শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন। আপনাদের শেয়ার মার্কেটটা আমাদের ব্যাংক থেকে যদি টাকা না নিয়ে কোম্পানিগুলি যদি আপনার করতে পারে, আপনার এই বিনিয়োগ করতে পারে, তাহলে উইদাউট ইন্টারেস্ট করতে পারে। তারপর শেয়ার মার্কেটে যদি বিনিয়োগ করে তাহলে আমাদের শেয়ার মার্কেটটা চাঙ্গা হয়ে যায়। হ্যাঁ, এটাও একটা সূচক, এটার মাধ্যমে বোঝা যায় একটা দেশের অর্থনীতি কোন অবস্থায় আছে। সেটা আপনি একটা শেয়ার মার্কেট দেখে, সারা ওয়ার্ল্ড সাধারণত এটা একটা সূচক, এটা মানে সব সূচক নয়, চূড়ান্ত সূচক নয়, কিন্তু এই সব বিষয়গুলি করার জন্য তো আর কর রেয়াতের ব্যবস্থাটা থাকে। এখন ধরেন যদি দেখা যায় আপনি কর রেয়াতটা পাবেন কি পাবেন না কোনো গ্যারান্টি নেই, অথবা আপনি এমন একটা ফাঁকতালে পড়ে গেলেন, রিটার্ন সাবমিশনের পরে দিলেন, কর রেয়াতটা আশা করে করলেন কিন্তু কর রেয়াতটা পেলেন না, তাহলে আপনার যেই আগ্রহ সেই আগ্রহ মানুষের আর থাকে না। এই বিষয়গুলিকে এনকারেজ করা হয় এমন একটুগুলি বিধান থাকা উচিত, এই বিধানগুলি যাতে ডিসকারেজ হয় মানুষ। এবং মানুষ, আমি যেটা মনে করি, মানুষ এইসব কর রেয়াত, করমুক্ত আয় এইসব ক্ষেত্রে মানুষের যাতে আগ্রহ হয় এবং মানুষ যাতে একটা সহনশীল পরিবেশে থাকে, মানুষ একটা কর বান্ধব পরিবেশ হয়, এরকম একটা ব্যবস্থা থাকা উচিত। মানুষকে আটকিয়ে আপনি অমুক দিন করতে পারেন না, ঠেকায় ফেলে আপনার থেকে ট্যাক্স নিয়ে নিলাম এত টাকা, এইটা হওয়া উচিত না। তার মানে নির্দিষ্ট সময়ে এই রিটার্নটা সাবমিট করতে হবে, পরে করলেও পরে তো জরিমানা দিয়েও করা যাবে। আর জরিমানা, আমি তো জরিমানার ব্যবস্থারও বিরুদ্ধে। কোনোদিন তো জরিমানার ব্যবস্থা ছিল না, এখন একজন করদাতার জরিমানার ব্যবস্থা কেন হলো? জরিমানার ব্যবস্থা তো কোনো দরকার নেই। এমনি একটা আইন আছে, সেটা হচ্ছে যদি আপনার যত টাকা ট্যাক্স আসে এর 75% যদি আপনি পরিশোধ না করেন তাহলে আপনাকে ইন্টারেস্ট দিতে হয়, তখন অতিরিক্ত টাকার উপর 75% উপর। এখন ধরেন জরিমানার বিষয়টা কীরকম হলো, এটা যদি ব্যাংক রেটের সমান হতো তাও তো হয়। আপনি ব্যাংকে যদি টাকা রাখেন, যদি সরকার মনে করে আমি টাকাটা পাচ্ছি না, এখানে তো আমাদের এখানে ইনস্টলমেন্টের ব্যাপার আছে, 3টা ইনস্টলমেন্টে 4 বছরে 4টা ইনস্টলমেন্টে টাকাটা দিতে হয়। আপনার 15 ডে অফ সেপ্টেম্বর, 15 ডে অফ ডিসেম্বর, 15 ডে অফ মার্চ এবং লাস্টে 15 ডে অফ জুন, এর মধ্যে আপনাকে 4 কিস্তিতে আপনি যে পরিমাণ টাকা পায়, সাধারণত একটা সার্টেন লিমিট এক্সিড করলেই 4টে কিস্তিতে টাকাটা সরকারকে দিতে হয়। তো না দিলে ওইটার উপর এমনি ইন্টারেস্ট হয়। এটা কেন হয়? এটা 4 কিস্তিতে সরকার চিন্তা করে আমরা ইনকামটা তো উনি আগে 3 মাস আগে করছেন, তো টাকাটা আমরাও 3 মাস আগে পাই, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু এই যে আমি যদি লেটে রিটার্ন সাবমিট করি, এই যে আমার উপর প্রতি মাসে 2% ইন্টারেস্ট, তার মানে 1 বছরে 24% কি ব্যাংক রেট? ব্যাংকে কি 24% কোনো সুদ আছে? না। বা এটা কি ধরনের হলো বিষয়টা? খুব কঠিন হয়ে গেল না? খুব কঠিন হয়ে গেল। এটা এমন হওয়া উচিত, বার্ষিক সর্বোচ্চ 10% হতে পারে, যে পরিমাণ লস হবে ওইটাই রিকভার করা হোক। সরকার কেন জনগণের উপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দেবে? এটা তো করা ঠিক না।
এই আয়করের বিষয়টা নিয়ে আপনি আমাদেরকে বলছিলেন, এই আয়কর রিটার্নে তো তার একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি তো তিনি প্রদর্শন করেন, কিন্তু অনেকেই দেশের বাহিরেও তারা সম্পদ করে থাকেন। তো যারা দেশের বাহিরে কোনো সম্পদ করেন স্থাবর অস্থাবর, এই সম্পদটাও কি এই আয়কর রিটার্নে প্রদর্শন করতে হয়? এ বিষয়ে যদি এই বিষয়টা হচ্ছে কন্ডিশনাল। জি। প্রথম কথা হচ্ছে আপনি বাংলাদেশের নাগরিক। জি। আপনি যদি বাংলাদেশের নাগরিক হন, জি, আমাদের নাগরিকত্ব আইন অনুসারে, জি, কিন্তু ট্যাক্সের আইনে জি, আপনি রেসিডেন্ট জি, মানে আবাসিক আপনি সিটিজেন নাও হতে পারেন। জি, এখন প্রশ্ন হচ্ছে যদি আপনি রেসিডেন্ট হন জি, তাহলে আপনাকে আপনার বাইরের যে সম্পদ আছে জি, সেই সম্পদ আপনাকে ডিক্লেয়ার করতে হবে। আর যদি আপনি রেসিডেন্ট না হন, নন রেসিডেন্ট বাংলাদেশি হন, জি, তাহলে আপনাকে এটা সম্পদ ঘোষণা করতে হবে না। এটা হচ্ছে কি, আমি আপনাকে বলি, 2000 এক সময় আইন ছিল অল অ্যাসেট ডিক্লেয়ার করতে হবে। জি, জি। এখন 2020 বা 21 সালে এসে বলা হলো অল অ্যাসেট ডিক্লেয়ার করতে হবে। তার মানে দেশে বা মানে দেশের all বাইরে। asset তখনও অনেকের মধ্যে কনফিউশন থাকার কারণে জি, পরবর্তীতে করা হলো অল অ্যাসেট ইনক্লুডিং লোকাল অ্যান্ড গ্লোবাল অ্যাসেট। তার মানে দেশের এবং বাইরে বিদেশের। এটা যেখানে কারা যে করবে? সম্পদ আছে। কারা করবে? করবে যারা রেসিডেন্ট। জি, তাদের রেসিডেন্ট হতে হলে রেসিডেন্টের একটা ক্রাইটেরিয়া আছে। জি, ক্রাইটেরিয়াটা কি? রেসিডেন্টের ক্রাইটেরিয়া হচ্ছে আপনি যদি কোনো অর্থ বৎসরে 183 দিন বাংলাদেশে থাকেন, জি, জি, তাহলে আপনি রেসিডেন্ট বলে গণ্য হবেন। জি, এবং আপনি যদি কোনো অর্থ বৎসরে 90 দিন থেকে এর পূর্ববর্তী 4 বছরে 365 দিন বাংলাদেশে থাকেন, তাহলে আপনি রেসিডেন্ট বলে গণ্য হবেন। হবে না স্যার। তাহলে যদি আমি একটু ক্লিয়ার করি জিনিসটা, একজন ব্যক্তি যদি 89 দিন বাংলাদেশে থাকেন, জি, তাহলে তার রিটার্ন সাবমিট করার বাইরের বিদেশের ওয়েলথ ডিক্লেয়ার করতে হবে না। আমরা এতক্ষণ আপনি যেটা বললেন যে প্রদর্শিত এবং অপ্রদর্শিত দেশের বা দেশের বাইরে যে ইনকামগুলো রয়েছে সবই দেখাতে হবে। যদি কেউ তার ইনকামের কোনো অংশ তার আয়কর রিটার্নে প্রদর্শন না করেন, এক্ষেত্রে স্যার আইনে বিধিবিধান কি রয়েছে এই বিষয়টা যদি আমাদের এখন আইনে যদি কোনো অ্যাসেট অথবা ইনকাম জি, যদি ডিক্লেয়ার না করে, জি, তাহলে সেটা কনসিলমেন্ট হিসেবে গণ্য হবে। জি, মানে উনি ফাঁকি দিয়েছেন বলে গণ্য হবে। জি, তো কিন্তু যদি কর ফাঁকি যদি দেয়, জি, কেউ যদি কর ফাঁকি দেয়, জি, তাহলে এর জন্য পেনাল্টি, আর্থিকভাবে পেনাল্টির যেমন প্রভিশন আছে, জি, ঠিক তেমনিভাবে আবার ওনার বিরুদ্ধে প্রসিকিউশন প্রসিডিং করারও ব্যবস্থা আছে। আচ্ছা, কোনো দাতব্য প্রতিষ্ঠান বা চ্যারিটেবল প্রতিষ্ঠান এর দান বা চাঁদা প্রাপ্তির টাকা, এই টাকার উপরেও কি ট্যাক্স দিতে হয়? এই বিষয়টা যদি আমাদের এখন একটা প্রশ্নটা একটু জটিল বড় আসলে, তারপর আমি শর্ট করে করবার চেষ্টা করব। সেটা হচ্ছে আসলে আমাদের একটা আইনে বিষয় আছে, কোনো সংস্থাকে যদি ট্যাক্স এক্সামটেড হতে হয় তাহলে এনবিআর থেকে একটা পারমিশন নিতে হয়। জি, তবে কোনো ধর্মীয় বা দাতব্য প্রতিষ্ঠান জি, যদি কোনো অর্থ গ্রহণ করেন, জি, সেই প্রাইভেট যদি হয়, তাহলে ওই টাকাটাকেও ট্যাক্স দিতে হয় না, ওই আয়ের উপর ট্যাক্স দিতে হয় না। তবে এখানে একটা বিষয়, যিনি টাকাটা দিচ্ছেন জি, তার বিষয়টা কি হবে? জি, সেই তো টাকাটা দান করছেন, জি, যেহেতু দান করছেন, ওই দানের উপর ওর যদি ট্যাক্স দেওয়া টাকাও হয় তাহলে ওইটার উপর দান কর প্রযোজ্য হবে। মানে ট্যাক্স দেওয়ার পরেও যেমন আমার 10 লাখ টাকার অ্যাসেট আছে, জি, ওই টাকাটা ট্যাক্স দেওয়া টাকা। জি, ওই 10 লাখ টাকা থেকে আমি 1 লাখ টাকা কোনো প্রতিষ্ঠানকে দান করব, তাহলে সেক্ষেত্রে এইটার উপর আমাকে দান কর দিতে হবে। তবে স্বামী স্ত্রী, জি, ভ্রাতা ভগ্নী, পিতা পুত্র, জি, ভাই বোন, এর মধ্যে যদি দানটা হয় জি। তাহলে ট্যাক্স দিতে হবে না। স্যার, আমরা শুনতে পাচ্ছি যে বাজেট পরিবর্তন হতে পারে। তো যদি পরিবর্তন হয়
তাহলে সেক্ষেত্রে আপনার মূল্যবান মতামত কি থাকবে? আমি এই ক্ষেত্রে আপাতত আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের অনেক মাথাবাড়ি অনেক প্রজেক্ট আছে, আমাদের ব্যয় সংকুচনের কথা বলবো। জি, আমাদের যেগুলি প্রয়োজনীয়, খুব বেশি গুরুত্বপূর্ণ, যেগুলি না হলেই নয়, এই সব ক্ষেত্রে আমাদের ব্যয়গুলিকে সীমিত করার কথা বলবো, এবং যেগুলি আপাতত করার দরকার নাই, জি, এগুলো আমাদের খুব বেশি সমস্যা হবে না যেগুলি করলে, ওইগুলি আমি বাদ দেওয়ার কথা বলবো। আমাদের বাজারের সবচেয়ে জি, কঠিন যে বিষয়টা সেটা হচ্ছে মানে আয়ের দিক থেকে ব্যয়ের দিকটা খুব জটিল। জি, কারণ আমরা এমনও দেখেছি একটা 10,000 টাকার একটা পর্দা আমরা 37 লক্ষ টাকা দিয়েও কিনেছি। জি, তো এই ক্ষেত্রে আমাদের ট্রান্সপারেন্সিটা আমাদেরকে এনশিওর করতে হবে, স্বচ্ছতা, জবাবদিহিতা, জি। এই বিষয় যদি এনশিওর করা না যায় তাহলে এই যে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে যে বাজেট, সেই বাজেটের সুফল জনগণ পাবে না। ধন্যবাদ স্যার আমাদের অনুষ্ঠানে এসে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, ল অ্যান্ড ওয়ার্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215। এছাড়াও আমাদের কাছে ইমেইল করতে পারেন এই ঠিকানায় l.warder@gmail.com। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সঙ্গে আপনাদের সামনে হাজির হওয়ার প্রত্যাশায় আল্লাহ হাফেজ।